নমস্কার, নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা হ্রাস করতে রাহবীর প্রকল্প, হিট অ্যান্ড রান স্কিম এবং ক্যাশলেস স্কিম লাগু করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে আইনি প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হবার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারের ক্রমাগত প্রয়াসের মধ্যেই রাজ্যে সড়ক দুর্ঘটনার মাত্রা অনেকাংশে কমেছে এবং দুর্ঘটনাজনিত প্রাণহানির ঘটনাকে শূন্যের কোঠায় নিয়ে আসার উদ্দেশ্যে কাজ করছে রাজ্য সরকার। এক্ষেত্রে রাহবীর প্রকল্প, হিট অ্যান্ড রান স্কিম এবং ক্যাশলেস স্কিম লাগু করেছে রাজ্য সরকার। বুধবার সড়ক সুরক্ষা অভিযানের অঙ্গ হিসেবে 16টি জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর বিবেকানন্দ ময়দানে হয় এদিনের এই অনুষ্ঠানটি। বীর প্রকল্প, যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল, এমওআরটিএইচ আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় 21শে এপ্রিল 2025 এই প্রকল্প চালু করেছে। এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে, যদি তাৎক্ষণিক কোনো ব্যক্তি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান, তাহলে উনাকে 25,000 টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে। হিট অ্যান্ড রান স্কিম এটা চালু হয়েছে 25শে ফেব্রুয়ারি 2022। সেখানে মৃত ব্যক্তিকে 2 লাখ টাকা অবধি দেওয়া যাবে এবং যারা গুরুতর আহত হবে তাকে 50,000 দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে 5 মে 2025 যে কোনো 7 দিনের জন্য, যে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যদি দেখা যায় যে আমাদের ত্রিপুরা সরকার থেকে সেই এটা চালু করেছেন, যদি দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ব্যক্তিকে, ওখানে চিকিৎসার যে কোনো আমাদের যে অনুমোদিত যে হাসপাতাল, সেখানে ট্রিটমেন্ট হলে 1,50,000 টাকা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা সেখানে করা হয়েছে। বুধবার থেকে বাধ্যতামূলক করা হয়েছে গণপরিবহন ব্যবস্থায় ভিএলটি বা গাড়ির অবস্থান নিরীক্ষণ ডিভাইস সক্রিয় রাখা। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বলেছেন যে নির্ভয়া ফান্ড স্কিম, যেটা নির্ভয়া কাণ্ডের পরে এই ফান্ড স্কিম করেছে, সেটা 2018 সালের 25শে অক্টোবর ভারত সরকারের যে এমআরটিএইচ আছে তাদের যে নির্দেশ, যে সব ধরনের যে পরিবহন যানবাহন আছে 2019 সালের 1 জানুয়ারি থেকে এই ভেহিকেল লোকেশন ট্র্যাকিং, যেটা বিএলটি ডিভাইস এবং ইমার্জেন্সি বটম, সেটা বাধ্যতামূলক বসাতে হবেই। তো আজকে আমরা সেটার ইনগুরেশন করলাম এবং আমি আশা করি এতে করে আরও যে পার্সেন্টেজ আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে পার্সেন্টেজ, সেটা ত্রিপুরাতে এই যে মেকানিজম সেটা স্টার্ট হওয়ার সুবাদে সেটা আমাদের লাভ হবে। আজ রাজ্যে এএসআই 140 স্পেসিফিকেশন, সেই অনুযায়ী ভিকেলস ট্র্যাকিং প্ল্যাটফর্ম অর সেফটি অ্যান্ড এনফোর্সমেন্ট, যেটা আজকে এই প্রকল্পটি কিনে চালু হলো। এখানে এএসআই যে বিষয়, আমি মনে হয় যে অটোমেটিভ যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইজ এ সেট অফ রেগুলারাইজেশন পাবলিশ বাই অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই প্ল্যাটফর্মটা এত সুবিধে যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, যে গাড়ি যখন প্যাসেঞ্জাররা বসবেন এবং বিশেষ করে যারা মায়েরা আছেন, মেয়েরা আছেন, তাদের সেফটির জন্য গাড়ি যখন বেরোবে, কমার্শিয়াল গাড়ি, প্রতিনিয়ত কিছুক্ষণ বাদে বাদে তাদের ইনফরমেশন দিতে হবে। ত্রিপুরায় এই বছর সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর হার হ্রাস পেয়েছে 34%। আগামী বছরের মধ্যে আগরতলায় এআই ভিত্তিক ট্রাফিক পর্যবেক্ষণ চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। স্মার্ট সিগন্যাল এবং যানবাহনের আচরণ ট্র্যাকিং এর জন্য পাইলট পরীক্ষাও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জার্নালিজমের প্রয়োজন দক্ষতার। এই ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তদের নিয়ে নিয়মিত করতে হবে কর্মশালা। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আয়োজিত কর্মশালায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাংবাদিকতা বা জার্নালিজমে রয়েছে বিভিন্ন বিভাগ। জার্নালিজমের প্রয়োজন দক্ষতার।
এই ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তদের নিয়ে নিয়মিত করতে হবে কর্মশালা। বুধবার ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আয়োজিত কর্মশালায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় এই কর্মশালা। জার্নালিজম এটা কিন্তু একটা 33 বছর হয়ে গেছে এটা এখানে ত্রিপুরাতে হয়েছে। আমরা তো আগে জার্নালিস্ট বলতে একই জার্নালিস্ট বলতাম, এক ধরনের সব কাজ উনি করবেন, স্পোর্টসেরই হোক, ক্রাইমের বিষয়ে হোক। এখন ক্রাইম রিপোর্টারও হয়ে গেছে, জার্নালিজমের রিপোর্টারও আলাদা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন স্তরে। এবং যেটা প্রণববাবু বলেছেন যে ওয়ার্কশপ, এই বিষয়টা আমরা কিন্তু আগে আমাদের যে স্থান থেকে আমি এসেছি এগুলো আমাদের নিয়মিত হতো ওয়ার্কশপ। ঠিকই বলেছেন উনি। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দক্ষতা উন্নয়ন, কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় চাকরি হোক আর যে কোনো বিষয়ই হোক, আমরা যখন দায়িত্ব পাই তো এক এক সময় ভাবি যে আই এম হোস্ট অন মাই সেলফ, আমি সব জানতাম। কিন্তু আসলে জানার শেষ নেই, অন্তহীন জানা। এখন সব কিছুরই একটা নিয়মাবলী আছে। যারা জ্ঞান বৃদ্ধি করেছেন, জ্ঞানপ্রাপ্ত হয়েছেন, সেই প্রাপ্তি অন্য যারা আছে এই প্রফেশনকে তাদেরকে দেওয়া। ক্রীড়া সাংবাদিকদের কাজ ততটা সহজ নয়, এটা একটা শিল্প, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকে খেলাধুলা করে, বিভিন্ন খেলা এখন সবাই জানে, কিন্তু খেলোয়াড়রা যত না জানে তার থেকে বেশি কিন্তু আমি যা বুঝি জার্নালিজম, এই জার্নালিজমে যারা আছে জার্নালিস্ট, তারা কিন্তু আরো বেশি বুঝতে হয় এক একটা টার্ম, এবং তাকে যে কালেক্ট করা সমস্ত খেলার বিষয়ে এনে একটা সংবাদের মাধ্যমে সেটাকে পরিবেশ করা সমস্ত মানুষের কাছে, এটা একটা বিরাট আর্ট। আমি বলবো এটা ইজি না। কিন্তু এখন আমি হার্ডেল দিচ্ছি, আমি জানি যে আমার লেফট পাটা এভাবে যাবে হার্ডেলের উপরে, রাইট পাটা আমার এটা হরিজন্টাল টু দ্য গ্রাউন্ড, এতটুকু জানি না। কিন্তু এই যে বিষয়টা স্পোর্টসম্যান তো বলতে পারবে না, সেটা জার্নালিজমে যে থাকে স্পোর্টস জার্নালিস্ট, সে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে যখন সাধারণ মানুষের কাছে সেটা পরিবেশন করে, আমরাও কিন্তু শুনি, বুঝি, বা এত সুন্দর, এত ইজি না। কিন্তু এই সাবজেক্টটা এত ইজি না, তার কত ডেপথে গেলে সেটা সম্ভব হয়। আমি জানি উনি বইও লিখেছেন। প্রতি বছর 2রা জুলাই দিনটিকে উদযাপন করা হয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে। চ্যাম্পিয়ন ফেয়ার প্লে রিপোর্টিং উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড ইম্প্যাক্টের মূল প্রতিপাদ্য নিয়ে এই দিনটি পালনের মধ্য দিয়ে উৎসাহিত করা হয় নীতিগত সাংবাদিকতাকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিশ্চিতভাবেই রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রিসভায়। বৃহস্পতিবার দুপুর 1:30টায় হবে শপথ গ্রহণ। এই বিষয়ে সংশ্লিষ্টদের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাজভবন কর্তৃপক্ষ। শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার বেলা 1:30 শপথ গ্রহণ করতে চলেছেন রাজ্যের মন্ত্রিসভার নতুন সদস্য বা সদস্যরা। মঙ্গলবার রাত 9:30 নাগাদ রাজভবনের অলিন্দে যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয় প্রবেশ করে, তখন থেকেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু হয়ে যায় মন্ত্রিসভার বাকি সদস্যদের মধ্যে। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি নিয়ে প্রায় 25 মিনিট রাজ্যপালের সঙ্গে সবিস্তার আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মন্ত্রিসভায় রদবদল নিয়ে রাজ্যপালকে অবহিতও করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 8 মার্চ 2023 তারিখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সঙ্গে গঠন করা হয় তার মন্ত্রিসভাও। বর্তমানে মোট 11 জন মন্ত্রী নিয়ে সরকার পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে মোট 8টি জেলার মধ্যে 6টি জেলা থেকে রয়েছে রাজ্য বিধানসভার সদস্য। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সর্বাধিক 4 জন সদস্য রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। এরপরই খোয়াই এবং ঊনকোটি জেলা থেকে রয়েছেন যথাক্রমে 2 জন করে মন্ত্রী। এক্ষেত্রে গোমতী উত্তর ত্রিপুরা জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে 1 জন করে মন্ত্রী রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। তবে দ্বিতীয় মানিক সাহার সরকারের মন্ত্রিসভায় ধলাই এবং সিপাহীজলা জেলা থেকে নেই কোনো মন্ত্রী। বর্তমানে রাজ্য সরকারের রয়েছে মোট 51টি দপ্তর। সবচেয়ে বেশি দপ্তরের দায়িত্ব পালন করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য মন্ত্রিসভার মোট 11 জন মন্ত্রীর মধ্যে 8 জন মন্ত্রী হলেন ভারতীয় জনতা পার্টির। এক্ষেত্রে শরিক তিপ্রা মথার মন্ত্রী রয়েছেন 2 জন। তিপ্রা মথার বৃষকেতু দেববর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য মন্ত্রী হিসেবে। অপর শরিক
আইপিএফটির মন্ত্রী রয়েছেন একজন। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি চূড়ান্ত হয়ে গেলেও এক্ষেত্রে কে বা কারা মন্ত্রী হচ্ছেন এই বিষয়টি নিয়ে বুধবার রাত্রি 9টা পর্যন্ত কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে এক বা একাধিক মন্ত্রী শপথ নিচ্ছেন এই বিষয়টি যেমন স্পষ্ট করা হয়নি, তেমনি স্পষ্ট করা হয়নি মন্ত্রিসভা থেকে কেউ বাদ পড়ছেন কিনা। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা রয়েছে সংশ্লিষ্ট মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আদালত অবমাননার অভিযোগে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যেদিন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বা যেদিন আত্মসমর্পণ করবেন সেদিন থেকেই তাঁর সাজার মেয়াদ শুরু হবে বলে জানালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ডের কথা ঘোষণা করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল ঘোষণা করেছে এই সাজা। আদালত অবমাননার মামলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়ে দেশ ছেড়ে বেরিয়ে এসেছিলেন শেখ হাসিনা। আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ করে আদালত। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত 30 এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেদিন অভিযোগ গ্রহণ করে 15 মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কিন্তু ওই দিন কোনো জবাব দাখিল না করায় তাদের 25 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দেওয়া হয় নির্দেশ। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি। এই অবস্থায় ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে বলে জানায় প্রসিকিউটর। গত কয়েক মাস আগে শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়। তাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। পরে সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে প্রকাশ্যে আনে সত্য। এরপরে আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে। শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলা। বৃহস্পতিবার সকাল 11টায় খার্চি পুজো এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গার্ড অফ অনারের মধ্য দিয়ে বুধবার সন্ধ্যায় সম্পন্ন হলো চতুর্দশ দেবতার স্নান যাত্রা। মেলায় আসা দর্শনার্থীদের সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হবে। পুলিশি নজরদারির পাশাপাশি জায়গায় জায়গায় বসানো হবে সিসি ক্যামেরাও। এমনটাই জানান মেলা কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। মেলা প্রাঙ্গণকে নেশামুক্ত রাখার জন্য নিয়োজিত করা হবে ত্রিপুরা রাজ্য রাইফেলের প্রায় 1,500 জওয়ান, জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। অবশেষে বদলি হলেন গোমতী জেলার জেলা শাসক তরিৎকান্তি চাকমা। তীব্রামথার চাপের কাছে নতজানু হয়ে সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। প্রশাসনের শীর্ষ তথা মাঝারি স্তরে বেশ কিছু রদবদল করেছে রাজ্য সরকার। সব মিলিয়ে 13 জন আধিকারিক রয়েছেন এই রদবদলের তালিকায়। তালিকার একেবারে শীর্ষে রয়েছেন গোমতী জেলার জেলা শাসক তরিৎকান্তি চাকমার নাম। রুরাল লাইভলিহুড মিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্বে আনা হয়েছে তাকে। তার জায়গায় গোমতী জেলার জেলা শাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিঙ্কু লেথার। তরিৎকান্তি চাকমাকে গোমতী জেলার জেলা শাসকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেই গুঞ্জন শুরু হয়েছে এ নিয়ে। কিছুদিন আগে একটি ঘটনা নিয়ে তীব্রামথার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল তাঁর। এরপর থেকেই তাঁকে গোমতী জেলার জেলা শাসকের দায়িত্ব থেকে সরানোর দাবি তুলেছিল তীব্রামথা। মথার চাপে পড়ে শেষ পর্যন্ত গোমতী জেলার জেলা শাসকের দায়িত্ব থেকে সরানো হয়েছে তরিৎকান্তি চাকমাকে বলে অভিমত বিভিন্ন মহলের। তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের সাথে রাতে সাক্ষাৎ না করায় জেলা শাসক তরিৎকান্তি চাকমার অপসারণের দাবিতে মাঠে নামে মথা। গোমতী জেলার বিভিন্ন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল মথার যুব সংগঠন। এই সময় গোমতী জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে তীব্রামথার আন্দোলনকে সহায়তা করা উঠেছিল অভিযোগ। এই ক্ষেত্রে গোমতী জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে ক্লোজড করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
এর মধ্যে তিপ্রামথার সাথেও সম্পর্কের অবনতি হতে শুরু করে শাসক দলের। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে বড় শরিককে হুমকি দিতেও শুরু করেছিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অবশেষে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হুমকিতেই মাথা নত করল প্রশাসন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 2022 সালে অনুষ্ঠিত হলেও এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি এসটিজিটি শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল। প্রেক্ষিতে আবারও একবার বিক্ষোভ প্রদর্শন করলেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। ফলাফল প্রকাশ করে অতি সত্বরে নিয়োগের দাবিতে আবারও একবার সরব হলো 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। বুধবার শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। 2022 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল এসটিজিটি পরীক্ষা। তারপর থেকে তাদের পরীক্ষার ফলাফলে প্রকাশ করা হয়নি, যার কারণে থমকে রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়াও। এই সময়ের মধ্যে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে অনেকেই। ভাঙছে ধৈর্যের বাঁধ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। আমরাও একটা রক্তে মাংসে গড়া জীব, আমাদের মধ্যে একটা ধৈর্যের একটা বাঁধ আছে। এই ধৈর্যের বাঁধ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে। আজকে 3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না, তখন যে সমস্ত বয়স উত্তীর্ণ দাদা দিদিরা অবারিশ হয়ে যাচ্ছে বা অবারিশ হয়ে গেছে, তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে। ভবিষ্যতে তারা আর কোনো এক্সামে তারা বসতে পারবে না। এই চিন্তা দিনের পর দিন আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আমরা চাই সিএম স্যার আমাদের 2022 সালের এসটিজিটির বিষয়টা নিয়ে একটু নজর দিক, এবং আমরা যারা কোয়ালিফাইড হয়ে রেখেছি এ রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে যাতে একসাথে স্যার নিয়োগ করে, সেই বিষয়টা আমরা স্যারের কাছে একটা আবেদন আকারে রাখতে চাই। সরকার সুপ্রিম কোর্টে একটা এসএলপি করেছে, যার কারণে এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এই সময়ের মধ্যে তারা একাধিকবার টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় আসতে যদি 15 থেকে 20 বছর লাগে, তাহলে কি এত বছর বসেই থাকতে হবে তাদের? সুপ্রিম কোর্টে দাখিল করা এই মামলার অগ্রগতি কতটুকু তাও জানা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। তো কেসের ম্যাটার আছে, তো সেটা আমরা করিনি, এটা সরকার পক্ষ গিয়েছে সুপ্রিম কোর্টে। এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সে বিষয়ে আমরা বেশি অবগত না, বাট আমরা অতটুকু জানি যে 3 বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আজকে 3 বছর ধরে আটকে আছে, সেটা একটা ভালো দিক না। ত্রিপুরায় 2022 সালে অনুষ্ঠিত স্নাতক শিক্ষক নিয়োগ পরীক্ষা বর্তমানে সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি। এর মূল কারণ হলো হাইকোর্টে দায়ের করা একটি মামলা। সংরক্ষণ নীতিকে ঘিরে বিশেষ করে রাজ্য সরকারের এসটি এসসি প্রার্থীদের জন্য সংরক্ষণ নীতি 50% সীমা অতিক্রম করেছে কিনা তা নিয়ে দায়ের করা হয়েছিল একটি মামলা। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং বিষয়টি সমাধানের জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করে রাজ্য সরকার, যার ফলে বিলম্ব হচ্ছে 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল এবং পরবর্তীতে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া। 2022 সালে স্নাতক পর্যায়ের শিক্ষকের 232টি পদের জন্য প্রাথমিক বিজ্ঞপ্তিতে তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত পদ রয়েছে 170টিরও বেশি। এই সংরক্ষণ বৈধ না অবৈধ তা স্পষ্ট করার জন্যই সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছিল রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে সোচ্চার হল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। নিয়মিতকরণের দাবি নিয়ে 4 জুলাই মহাকরণ অভিযানে সামিল হবেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। মিছিলটি শুরু হবে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে। বুধবার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান কনভেনার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। সত্য আমরা এখানকার উচ্চ আদালতকে এটা বোঝাতে পারছি না। এটা বোধহয় আইনজীবী হিসেবে আমার কিংবা আমাদের সহকর্মীদের ব্যর্থতা। আমরা আদালতকে ঠিকভাবে বোঝাতে পারছি না যে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম বাতিল করে এটাও বেআইনি সংবিধানের পরিপন্থী সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে। আমরা 4 জুলাই শুক্রবার কাল বাদে পরশু আগরতলা রবীন্দ্র ভবনের সম্মুখে আমরা বেলা 11টায় এবং জমায়েত হব। ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে অনিয়মিত কর্মচারী আসবেন। তারপর আমরা মিছিল করে আমরা মহাকরণ অবধি যাবো, যেখানে পুলিশ আমাদের আটকায় সেখানে আমরা মিছিল থামাবো। বিধানসভা নির্বাচনের পর অমাবস্যার চাঁদের মতো হারিয়ে গেছে মুখখানি।
কথা দিয়েও কথা রাখতে পারেননি অন্তরা দেবী। প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তম ভক্ত চৌমুহনী থেকে ফুলতলি যাওয়ার 4 কিলোমিটারের এই মূল রাস্তাটি সংস্কার করার, কিন্তু নির্বাচনের পর আজ পর্যন্ত দেখা মেলেনি মুখখানা বলে অভিযোগ করে ক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার বিক্ষুব্ধ এলাকাবাসী কমলাসাগর বিধানসভার বিধায়ক অন্তরা দেবের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রাস্তার চারপাশে বাঁশ দিয়ে আটকে গণধর্নায় বসে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে কচি কাঁচা থেকে শুরু করে বয়সোর্ধ্ব সকলের। বারবার গ্রাম পঞ্চায়েতের দরজায় করা নাড়লেও কোনো সদুত্তর মেলেনি। দুদিন আগে শুনছি আমরা রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা মাননীয় বিধায়ক অন্তরা দেব সরকার, উনি রাস্তাটার কাজ সংস্কারের লেগা দীর্ঘদিন দেখছি এদিকে ডজার টিপার বহুত কিছু আমরা যদি মেডেলিং করছে, এদিকে বহুত কিছু করছে, সব কিছু করছে, কিন্তু আমরা বুঝলাম না এই দেন কাজটা করতে যাইয়া কোনখানে আটকাইছে। আমরা উনি জানাইছ না, আমরা উনারা তো পাইই না। আমরা তো মনে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। মৃতদেহ উদ্ধার হলো ধলাই জেলার মনুতে। অজ্ঞাত পরিচয় এই দেহটি পাওয়া গেছে মনু নদীর পাশে। সম্ভবত সবজি চুরি করতে গিয়ে ধরা পড়ার পর সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে খুন করে কিছু ব্যক্তি, এমনই অনুমান জনৈক এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কোথা থেকে এসেছিল এই খুন হওয়া ওই ব্যক্তি এখনো ধোঁয়াশায়। ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমি সকালে ধরেন না 7টা 7:30টার সময় আমার খবর দেওয়া হয়েছে, এখান থেকে কল করছে। কল করার পর আমি আইসি, আইয়া দেখি একটা ডেড বডি পড়ে রয়েছে। তো আমি ভালো মন্দ জিগাইলাম, ভালো মন্দ জিগানির পরে এখানে যারা আছে, যারা এটা পাইছে তারা হইতাছে চুরি করতে আইছে রাত্রে, মানে ভোরবেলায়। তো চুরি করতে আইয়া এটারে হাতে নাতে ধরছে। ধরার পরে এখানে এলাকার কিছু লোকজন আছে, তারা এরপরে এই জায়গাগুলো হইলো আমদার হইলেও মানে বাৎসরিক হিসাবে তারা ফসল বন্ধক হিসাবে করে। তো তারা আবার কিছু এখানে যারা আছে খেতি করে, এখানে তারার মধ্যে ঝগড়া টগড়া হয়েছে। এরপরে এখানে মারপিট হয়েছে। মারপিট হওয়ার পরে এটা সরকারি স্কুল শিক্ষকদের লোকেশন শেয়ার বাধ্যতামূলক করল রাজ্য সরকার। এক্ষেত্রে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশের পরে সম্ভব হবে লোকেশন শেয়ার করা। রাজ্য জুড়ে সমস্ত সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিজ নিজ স্কুলে পৌঁছানোর পর তাদের লোকেশন শেয়ার বা অবস্থান ভাগ করে নিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের 4,912টি স্কুলে নিযুক্ত প্রায় 25,000 শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের লোকেশন শেয়ার করার জারি করা হয়েছে নির্দেশ। সরকার এর আগে শিক্ষক শিক্ষিকাদের জন্য চালু করেছিল অ্যাটেন্ডেন্স। এবার তাদের অ্যাটেন্ডেন্সের সাথে তাদের অবস্থান শেয়ার করাও বাধ্যতামূলক করল রাজ্য সরকার। সমস্ত সরকারি স্কুলে অ্যাটেন্ডেন্স ইউথ শেয়ার্ড লোকেশন চালু করা হয়েছে। আগে শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের সিস্টেম চালু করা ছিল স্কুলগুলিতে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। একজন শিক্ষক বা শিক্ষিকাকে স্কুল প্রাঙ্গণে প্রবেশের পরে ডিজিটাল ডিভাইসে শেয়ার লোকেশন অপশনে ক্লিক করতে হবে, অন্যথায় কাজ করবে না ডিজিটাল ডিভাইসে শেয়ার লোকেশন অপশন। প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের উপস্থিতি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করবেন। রাজ্য জুড়ে শিক্ষকদের অবস্থান সহ সম্পূর্ণ উপস্থিতি মুখ্যমন্ত্রী থেকে সচিব এবং
পরিচালক পর্যন্ত রিয়েল টাইম ভিত্তিতে অ্যাকশনযোগ্য হবে এই পদ্ধতির মাধ্যমে। শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্যই অ্যাটেন্ডেন্স এবং লোকেশন শেয়ার বাধ্যতামূলক করা হলেও শিক্ষকদের প্রস্থানের সময় রেকর্ড করার ব্যবস্থা এখনও বাস্তবায়ন করেনি রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রতিটি জেলার জন্য 2টি অন্তজেলা কমিটি গঠন করেছে রাজ্য শিক্ষা দপ্তর, যারা আকস্মিক পরিদর্শন করবে স্কুলগুলিতে। নিয়মিত বিরতিতে স্কুলগুলিতে আকস্মিক পরিদর্শন করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার রিপোর্ট জেলার শিক্ষা অফিসে জমা দেবার দায়িত্ব রয়েছে এই কমিটির ওপর। শিক্ষকদের উপস্থিতিতে স্বচ্ছতা নিশ্চিত করার মধ্যে দিয়ে বিদ্যালয়ের পারফরম্যান্স উন্নত করার উদ্দেশ্যেই এই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নেশা কারবারিদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ দক্ষিণ রামনগর, রাজনগর এবং জয়পুর। এই 3 এলাকার সাধারণ মানুষ এবং মহিলারা প্রতিবাদে যৌথভাবে পুলিশের কাছে ডেপুটেশন দিল। এই 3 এলাকার মহিলারা নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে চেয়েছেন সাধারণ মানুষের সহযোগিতা। প্রেক্ষিতে নেশা কারবারিদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছেন এই 3 এলাকার মহিলারা বলে জানিয়েছেন তারা। অতএব প্রচেষ্টার পরেও এই এলাকাগুলিতে সক্রিয় রয়েছে কতিপয় নেশা কারবারি। নেশা কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্য পুলিশের কাছে যৌথভাবে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার মহিলারা। জয়পুর 17 নগর 23 নম্বর বুথের মজুলপাড়া ব্ল্যাকারে জলাকা বস্তি। আজকে কিছুদিন যাবৎ আমাদের সব এলাকাবাসী 2 সমাজ মিলে নেশা মুক্তির লেগে একটা মিটিং বসে। ওই মিটিংয়ে সবাইরা কইছে যারা যারা নেশা বিক্রি করে তারা যেমন এখন থেকে আর নেশা না বিক্রি করে। আমাদের বুথ প্রেসিডেন্ট সবাই এখানে উপস্থিত ছিল। তারপরে আমরা সমাজ থেকে কয়ে দিছে যে তোমরা সবাই প্রথম সতর্ক করে দাও, নেশা যারা বিক্রি করছে নেক্সটে যেমন নেশা না বিক্রি করে। তাই আমরা সব গ্রামবাসী মিলিত হইয়া আমরা একটা মিশনও নামছি যে কেউ যেমন এরকম নেশা না বিক্রি করে। তারপরে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন দিবার অভিযোগ উঠল রাজধানীর প্রাণ কেন্দ্রের এক মেডিকেল হলের বিরুদ্ধে। ঘটনা লালবাহাদুর চৌমুহনীর রীতিকা মেডিকেল হলে রোগীকে জীবনদায়ী একটি ইঞ্জেকশন পুশ করার পর ইঞ্জেকশনের ভায়াল হাতে নেওয়ার পর তা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে লক্ষ্য করেন রোগীর পরিবার। ইঞ্জেকশন দেওয়ার পর রোগীর অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন রোগীর পরিজন। ইঞ্জেকশন আসলো আর কি, ইঞ্জেকশনটা এখানে যে পুশ করার পরে ইঞ্জেকশনটা প্রথমত আমরা দেখছি না, আমি পুশ করার পরে আমি ভাইয়ালটা যখন ফালাইছে তো হাতে লইয়া দিই 2025-এর মার্চে এটা এক্সপায়ার্ড হয়েছে। ঠিক আছে, যে ওর শরীর এখন ঠিক আছে, ডাক্তারও ফোন করছি, এটাই এই বিষয়টা আর কি। তারা এতটা কেয়ারলেস। আচ্ছা, যিনি পুশ করছেন ওনার কোনো এসব কোর্স করা আছে কি এটা আমি জানি না। এখানে স্টাফি, দোকানের স্টাফি তারা। পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম রুবিতা দেব। এখন আপনারা কি আইনের পদক্ষেপ বলতে আগে আমার পেশেন্ট সুস্থ থাকুক, আগে দেখি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি, শরীরটা একটু খারাপই এখন, ফার্দার দেখি কি করতে পারি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।